আমার আপুর ভাসুর ছিলেন আমার দেখা পৃথিবীর সবচেয়ে অহংকারী ব্যক্তি, রুদ্র রওশন চৌধুরী, যার শিরায় শিরায় দম্ভ, মেজাজ প্রতিটি ধমনির ফাঁকে। এমন একগুঁয়ে লোক আমি দুটি দেখিনি। আগে আপুর কাছে এরকম হাজারটা বিশেষণ শুনলেও বিশ্বাস করে ওঠেনি এরকম হয় নাকি, কিন্তু না, উনি সত্যি তাই। যেদিন প্রথম অব্র ভাইয়েরা মানে আপুর বর আর তার পরিবার আপুকে দেখতে আসে, সেদিনই প্রথম দেখলাম রুদ্র নামক লোকটাকে। গাড়ি থেকে সবার শেষে নেমেছিলেন উনি। আমরা তখন অতিথি অভ্যর্থনার খাতিরে দাঁড়িয়ে। তকতকে পোশাক, লম্বা চওড়া ফর্সা লোকটাকে দেখিয়ে আমার মাথা ঘুরে গেল। বলা বাহুল্য, ক্রাশ নামক খুমড়ে খেলাম ওনার ওপর। এত সুন্দর পুরুষ হয় এই ১৯ বছরের জীবনে দেখিনি আমি। যখন জানলাম উনি আমার হবু দুলাভাইয়ের একমাত্র বড় ভাই, আমার চোখ জ্বলে ওঠে আনন্দে। এমন মানুষ কিনা আমার বিয়েই হবে। কিন্তু সেই আনন্দ আমার বেশিক্ষণ টিকেনি। যখন আমার হাতের গোলাপ জল ওনার ওপর ছিটিয়ে দিলাম আর উনি গরম চোখে চেয়ে বললেন, হোয়াট দ্য হেল। আমার ক্রাশ নামক খাদ্য সেখানেই আহতে দিল। এমন কর্কশ ভাষা, তাও এমন সুশ্রী চেহারায়। মেনে নিতে পারিনি। কষ্টে দুঃখে অদৃশ্যভাবে ফ্লোরে গড়াগড়ি খেলাম। লোকটা সঙ্গে সঙ্গে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছলেন, দাঁত চেপে বিড়বিড় করলেন, ঝরঝরে ইংরেজিতে আমাকে বলে গেলেন, ইডিয়েট। তারপর বাকিদের সঙ্গে ঢুকে গেলেন ঘরে। আমি শুধু ফ্যাল করে চেয়ে রইলাম। পরপর ঘটনাগুলো যখন মাথায় ঢুকলো, হুঁশ ফিরতে নিজের উপর চরম বিরক্ত হলাম। এরকম একটা নাক উঁচু লোকের ওপর ক্রাশ খেয়েছি। ছি সেজতি, ছি। হ্যাঁ, নাক উঁচুই তো। সামান্য গোলাপ জলের ছিটেতে যার গা জ্বলে উঠল, তাকে দেওয়ার মতন এর থেকে সুন্দর বিশেষণ খুঁজে পাইনি। এরপরে ঘটল আরেক ঘটনা। মেহমানদের সামনে আম্মু আমাকে দিয়েছিলেন নাস্তা পরিবেশনের দায়িত্ব। আপু তখন শাড়ি চুড়ি পরে এক হাত ঘোমটা দিয়ে সোফায় বসে। ওর শ্বশুরবাড়ির লোক বলতে শুধু ওর শাশুড়ি আর ওর ভাসুর। একটা কথা না বললেই নয়, অব্র ভাইয়ের সাথে এই লোকের আদ্যপান্ত মিল নেই। অব্র ভাইয়া ওনার মা দুজনে ভীষণ হাসি খুশি আর মিশুকে। সেখানে ওনার বড় ভাই প্রচণ্ড গম্ভীর। আসার পর থেকে এক টুকরো হাসি আমি ওনার ঠোঁটে দেখিনি, না আলাপ করানোর সময়ও ছিল না। আপু আর ভাইয়ের লাভ ম্যারেজ, দীর্ঘদিন প্রেমের পরিণতিতে আজ বিয়ের দিনক্ষণ পাকা করা হবে। সেই খুশি একটু পরপর ঝলকে উঠছে ওদের চোখে মুখে। কিন্তু বিপত্তি বাঁধল আরেক জায়গায়। রুদ্র নামক হিংসুটের লোকটা তখন একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। মূলত কল আশায় উঠে গিয়েছিলেন উনি। আম্মু তখন আমাকে গুছিয়ে বললেন, যা তো সেজতি, ওনাকে চাটা দিয়ে আয়। আমি বরাবরই বাধ্য মেয়ে। চায়ের কাপ তুলে গুটি গুটি পায়ে ওনার কাছে গেলাম। চায়ের কাপটাও বাড়িয়েছি কেবল, উনিও ধমকে উঠলেন কাউকে। আমার হাত কেঁপে উঠল, আর ব্যাস গরম চা ফেলে দিলাম। কিছুটা মেঝেতে, কিছুটা গড়িয়ে পড়লো ওনার হাতের ওপর। তারপর আর কি, ছোটোখাটো বজ্র পড়ল বসার ঘরে। ভোরকে তাকালেন উনি, কিরমির করে বললেন সেই 3খানা শব্দ, হোয়াট দ্য হেল। তারপর বললেন, দেখে কাজ করতে পারেন না, অন্ধ, চোখ থাকে কোথায়। আমি প্রথম দিকে ভীষণ অনুতপ্ত হয়েছিলাম। চা ফেলেছি, দোষটা আমারই। কিন্তু ওনার তপ্ত কণ্ঠে সেই অনুশোচনা মাটি চাপা পড়েছে। এভাবে বলার কি আছে? আমি কি ইচ্ছা করে ফেলেছি? কোবর বেঁধে ঝগড়াটা ঠিক করে করতে পারিনি বাড়ির বয়স্কদের সামনে। শুধু মিনমিন করে বললাম, সরি। ওনার বিকৃত মুখভঙ্গি তখনও পাল্টালো না। চা পড়েছিল ওনার দামি ঘরের ওপর। হাতে পড়লে একটা কথা, ভাবতাম পড়ে গেছে, তাই এত হম্বিতম্বি। কিন্তু তা তো না। উনি একটু আগের মতোই টিস্যু দিয়ে ঘড়ি মুছতে মুছতে বাঁকা চোখে একবার আমার দিকে দেখলেন। দৃষ্টিতে কী ছিল আমি জানি না, অথচ আমার সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ ঠান্ডা হয়ে গেল। বাদামি আইরিশ দুটোতেও কী মিশানো ছিল কে জানে। ওনার মা উঠে এলেন, আহ্লাদ করে ছেলেকে জিজ্ঞেস করলেন, দেখি দেখি কোথায় পড়েছে, জ্বলছে নাকি? আর আমার আম্মু এক কাঠি উপরে গিয়ে ধমকে উঠলেন আমায়, বললেন, এই সেজতি, সমস্যা কি তোর? চা ফেলে দিলি কি করে? এই মেয়েটাও না একটা কাজ যদি পারে। তুমি কিছু মনে করো না বাবা, মলম আনছি আমি। শেষটুকু রুদ্রকে খুব নরম কণ্ঠে বললেন আম্মু। সকলের সামনে আমার মান ইজ্জতে জলাঞ্জলি দিয়ে উঠতে নিলেন মলম আনতে। তখনই লোকটা রাজভারী কণ্ঠে বললেন, দরকার নেই, আমার হাতে পড়েনি। তারপর আবহাওয়া শীতল হলো ফের। অব্র ভাইয়া আর আপুর বিয়ের দিন ঠিক হলো। আন্টি মেয়ে দেখে পছন্দ করে আংটি অবধি পরিয়ে গেলেন। খুশি তখন রমরমিয়ে ঘরের ভেতর প্রবেশ করছে। বাবা আপুকে বললেন ভাইয়াকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাতে। দেখানো তো ছুতো, আসলে ওদের আলাদাভাবে কথা বলতে দিয়েছে। আমি কি বুঝি না? সবে ইন্টার পাস করলে কি হবে? আমি সব বুঝি। আবু আর ভাইয়া আলগোছে উঠে গেল। আমাদের একতলা পাকা বাড়ি, বাবার পৈতৃক ভিটা।
শুনেছি অনেক খাটুনির পর দাদামশাই উত্তরার মাটিতে 1 খণ্ড জমি কিনতে সক্ষম হয়েছিলেন। তবে বাড়ি করার পর বেশি দিন থেকে যেতে পারেননি, পাড়ি জমালেন দূর দেশে। আম্মু আমাকে ইশারা করলেন খালি কাপ প্লেট নিয়ে যেতে। যখনই তুলতে যাব আপুর হবু শাশুড়ি প্রশ্ন করলেন, তুমি কিসে পড়ছো সেজুতি? আমি ঘাড় বেঁকে তাকালাম। অনার্সে ভর্তি হয়েছে আন্টি, ক্লাস এখনও শুরু হয়নি। বাহ ভালো, কী এসেছিল রেজাল্ট? 4.84। ভালো পেয়েছো। কী নিয়ে পড়ছো তাহলে এখন? ফ্যাশন ডিজাইনিং। কথাটা বলার সময় রুদ্র একবার ফোন থেকে দৃষ্টি তুলে আর চোখে তাকালেন। আন্টি হৈ হৈ করে বললেন, তাই? আমার রুদ্রও তো ফ্যাশন নিয়ে ব্যবসা। আমি ঠোঁট গোল করে ও বললাম। তারপর এটো কাপ প্লেটে তুলে হাঁটা ধরলাম কিচেনে। পেছনে টের পেলাম বাবা, আম্মু, আন্টি এরা সবাই গল্প জুড়েছেন। আমার খুব চিন্তা হলো রুদ্র লোকটাকে নিয়ে। এই লোক কথা না বলে কিভাবে থাকে? একটা মানুষ কি করে পারে এরকম চুপচাপ থাকতে? আমি তো পারি না, একটুও না। কথা না বলতে পারলে আমার দম আটকে আসে, কষ্ট কষ্ট লাগে। আমি গ্লাস তুলে ট্যাপ ছেড়ে ধুতে নিয়েছি কেবল, তখন টের পেলাম কেউ একজন পেছনে এসে দাঁড়ালো। আমি ততক্ষণে ঘুরে তাকালাম। প্রচণ্ড বিস্মিত হলাম ওনাকে দেখে। উনি টান টান হয়ে দাঁড়িয়ে। আমাকে বলবেন? ছাদে চলুন বললেন না হুকুম করলেন ঠিক বোঝা গেল না। আমি চোখ পিটপিট করে চেষ্টা করলাম বুঝতে। তখনই বাবা পেছন থেকে জানালেন, সেজুতি, রুদ্র আমাদের ছাদ দেখতে চাচ্ছে, তুমি একটু নিয়ে যাও। আমি মাথা কাত করলাম, কোমর থেকে ওড়নার প্যাচ চাড়িয়ে বললাম, আসুন। পা বাড়ালাম ওনার সামনে, তবে স্পষ্ট টের পাচ্ছি ওনার জুতোর শব্দ গট গট করছে সিঁড়িতে। ছাদে আসার পর উনি গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ালেন, নিচে তাকালেন, আশপাশ দেখলেন, এরপর ঘুরে তাকালেন আমার দিকে। পিঠে ঠেস দিয়ে পকেটে 2 হাত গুজে বললেন, আপনার নামের মানে কি? থেমে থেমে বললাম, সন্ধ্যা প্রদীপ। নামের সঙ্গে তো আপনার কোনো মিল নেই। আমি থমকে বললাম, কেন? উনি জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন, কে রেখেছে নাম? বাবা। পাল্টে অন্য কিছু রাখতে বলবেন, যেটাতে আপনাকে মানায় না সেটা অহেতুক। কি অপমান ভাবা যায়? আমার খুব বলতে ইচ্ছে করলো, আমার যা ইচ্ছে নাম হোক, তাতে আপনার কি? কিন্তু মুখ ফুটে বের হলো না। বাড়িতে আসা মেহমানদের সঙ্গে অভদ্রতা করব এই আমি স্বপ্নেও ভাবি না। চুপচাপ হজম করলাম। ঠিক তখন ছাদে হাজির হলো আপু আর ভাইয়া। হাসতে হাসতে এসেছিলেন দুজন। রুদ্রকে দেখেই অভ্র ভাইয়ের হাসিটা দপ করে নিভে গিয়ে মুখ চোরের মতো হয়ে গেল। কেলিয়ে রাখা দাঁতগুলো ঢুকে গেল ঠোঁটের গহ্বরে। আপুকে পেছনে ফেলে দ্রুত গিয়ে ভাইয়ের পাশে দাঁড়ালেন। অবাক অবাক কণ্ঠে বললেন, ভাই তুমি ছাদে? উনি শুধু বললেন, হ্যাঁ। আপু আগ বাড়িয়ে শুধালো, আমাদের এই ছোট বাড়ি কেমন লেগেছে ভাইয়া? আমি উত্তর জানতে ওনার দিকে তাকালাম। উনি একদম আমার দিকে চেয়ে থেকে বললেন, ভীষণ সুন্দর। আমার কেমন যেন লাগলো ওনার দৃষ্টি, ওনার কণ্ঠ অন্যরকম। চট করে চোখ ফিরিয়ে আপুকে বললাম, নিচে যাই। অবড় ভাইয়া আটকে দিয়ে বললেন, আরে কোথায় যাবে? একমাত্র শালি আমার, আলাপ করি ঠিকঠাক। আমি মৃদু হাসলাম ভাইয়ার দিক তাকিয়ে। তখনও স্পষ্ট বুঝতে পারছি রুদ্র আমাকে দেখছেন। না তাকালেও আমার গলা শুকিয়ে এলো। এভাবে কি দেখছেন উনি? সব কিছুর পার চুকিয়ে ভাইয়ারা যখন বাড়ি ফিরবেন আমি তখন দরজা ঘেঁষে দাঁড়িয়ে। সবাই সবার থেকে বিদায় নিচ্ছে যখন হঠাৎই রুদ্র এসে পাশে দাঁড়ালেন আমার। ওনার উপস্থিতি টের পেয়ে আমি চোখ তুলে তাকালাম। উনি খানিকক্ষণ চেয়ে রইলেন, অনড় সেই চাউনি। এরপর আরেকটু এগিয়ে এলেন। আমার কৌতূহল হলো, উনি এমন করছেন কেন? পরপর হাতের মুঠোয় ওনার হাতের স্পর্শ পেলাম। উনি চলে গেলেন, ওনাদের গাড়িটা চলে গেল। আমি শুধু মুঠোতে কাগজের টুকরো নিয়ে মূর্তি বনে দাঁড়িয়ে। হুঁশে ফিরলে মুঠোর কাগজ সামনে ধরলাম চোখের। সারা শরীর অকারণে কাঁপছিল আমার। কাগজ নয়, দলিল মথিত টিস্যু। বাজ খুলতেই লেখা দেখলাম, সেজুতি নয়, আপনার নাম হওয়া উচিত ছিল জোনাকি পোকা, যারা অন্ধকারে টিম টিম আলো দেয়, যার নরম রোশনি দেখলে অন্তঃস্থল জুড়িয়ে যায় শীতলতায়, গেঁথে যায় দৃষ্টিতে, ঢুকে যায় মস্তিষ্কে। এই যেমন আমার হলো আজ। কেন হলো? আছে উত্তর। আমি বিয়ে করব। শোনিত কণ্ঠস্বরে হঠাৎ চমকে উঠতে তাকালো সকলে। অভ্রর সদ্য মুখে নেওয়া পানিটুকু ফেলে বেরিয়ে আসতে চাইল। রেহানা অবাক চোখে ঘাড় ফেরালেন, নিশ্চিত হতে শুধালেন, কি বললে? রুদ্র পায়ের ওপর পা তুলে সোফায় বসে। দুজন মানুষের এই বিষয়ে হাবুডুবু খাওয়া চেহারা তার ওপর কোনো প্রভাবই ফেলল না। আগের মতোই দ্বিধাহীনভাবে বলল, আমি বিয়ে করতে চাই। অভ্র তাড়াহুড়ো পায়ে রুদ্রের সামনে এসে দাঁড়ালো। গোল গোল চোখ মেলে অবলোকন করলো রুদ্রর নিরেট ফর্সা মুখ।
তার এই ভাইটাকে বোঝার ক্ষমতা আল্লাহ তাকে দেয়নি। কোষ্ঠী পাথরে মাথা ঠুকে মরে গেলেও কোনো দিন এ কৌশল রপ্ত হবে না। কিন্তু চেষ্টা করলে ক্ষতি কী? এই যে তার ভাই রুদ্র রোশন চৌধুরী, যে কিনা বিয়ে করবে না বলে একদিন বাড়িতে এক দফা ভাঙচুর করেছিল, কারণ বিয়ে মানে সময় নষ্ট, ফোকাস লস। সেও আজ বিয়ের জন্য রাজি। যে বিয়ে করতে চায়। সম্ভব? মুখের সামনে হাঁ করে আছিস কেন? রুদ্রের গভীর কণ্ঠে নড়ে চড়ে উঠল অভ্র। খানিক থতমত খেয়ে সোজা হয়ে দাঁড়ালো, রয়ে শয়ে শুধালো, সত্যি তুমি বিয়ে করবে ভাই? মিথ্যা বিয়ে করা যায়? রুদ্র সরু চাহনিতে অভ্র কাছুমাছু করে বলল, তুমি তো বিয়ে করতে চাওনি। তোমার চিরকুমার থাকার সিদ্ধান্তের জন্যই তো মা আগে আমার বিয়েটা ঠিক করলেন। রেহানা ধাক্কাটা এতক্ষণে সামলে উঠেছেন। অভ্রর কথায় তাল টেনে বললেন, তো আর কি করব? তুই এমন কান্নাকাটির জুড়লি, এসে আমি বাধ্য না হলাম। না হলে কোনোদিন দেখেছিস বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে হয়? অবশ্য হয়। যেসব বড় ভাইয়েরা আমার এই একগুঁয়ে ছেলের মতো হবে, সেখানে সব সম্ভব। রুদ্র মুখ থেকে চবর্গীয় শব্দ করে বলে, এত কথা বলছো কেন মা? আগে বিয়ে করতে চানি, এখন চাইছি। বিয়ে দিলেই তো হচ্ছে। রুদ্র যতটা সহজ সাবলীল ভাষা বলল, ততটাই অবাক হলেন রেহানা। ছেলের সোজাসাপটা কথায় একটু অপরিস্থিতিতে পড়লেন। মনে মনে জিভ কাটলেন ওর বিহায়াপনায়। বিয়ে করবে না বলে স্লোগান তুলে ফেলা ছেলে এখন এইভাবে ঠোঁট কাটার মতো কথা বলছে। হায় আল্লাহ, এদের কি লজ্জাশরম বলতে আল্লাহ কিচ্ছু দিল না? অব্র সব কিছু ভুলে গেল। নিমিষে হই হই করে প্রস্তাব রাখলো, তাহলে মা ভাইয়ের জন্য মেয়ে দেখা শুরু করি। রেহানা দম ফেলে বললেন, সে তো করতেই হবে। অভ্র চকচকে চোখ মুখ নিয়ে রুদ্রের পাশে বসলো, আনন্দে উচ্ছ্বাসিত হয়ে বলল, বলো ভাই, তোমার কেমন মেয়ে পছন্দ? ফর্সা শ্যামলা? না না, তুমি ফর্সা মানে তোমার বউকে হতে হবে ধবধবে ফর্সা। আচ্ছা তাহলে কি লম্বা মেয়ে নাকি খাটো? তুমি আমাকে বিস্তারিত বোঝাও। নাক, চোখ, ঠোঁট কেমন হবে? বড় নাকি তোর ছোট শালির মতো? রুদ্র হঠাৎ কথাটায় মাঝপথে আটকে গেল অভ্র। বকবক করতে থাকা জিভ ঢুকে গেল ভেতরে। ভরকে তাকালো মায়ের দিকে। রেহানা ভিমড়ি খেলেন। দুজন পরপর বড় বড় চোখে একে অপরকে দেখে রুদ্রের দিক ফের তাকালেন। সমন্বয়ে বললেন, কি? অভ্র তরাক করে উঠে দাঁড়ায়। ধারণাতীত কথাটা কখনো মাথায় ঢোকেনি। রুদ্র বসা থেকে উঠে দাঁড়ালো এবার। পকেটে এক হাত ঢুকিয়ে মায়ের দিকে চাইল। কোনো রকম ভনিতা ছাড়াই বলল, আরিশার বোন সেজতি, আমি ওকে বিয়ে করতে চাই। আজ ওই বাবার কাছে প্রস্তাব পাঠাও। ছোটোখাটো বজ্র ফেলে রুদ্র সিঁড়ি বেয়ে উঠে যায়। পেছনে রেখে গেল হকচকে চেয়ে থাকা চারটে চোখ। সেদিনের মতো রাতে আর আমার ঘুম হয়নি। প্রচণ্ড অস্থিরতার দিন কাটিয়ে রাতে থম মেরে বসেছিলাম। সামনে তখনও সেই টিস্যুরূপীর চিরকুট। আমার মস্তিষ্ক ছুটছে, প্রশ্ন করছে, কয়েক জায়গায় ঘুরে ঘুরে ফিরে এসে তালগোল পাকাচ্ছে। জানতে চাইছে, কেন এই চিরকুট? কেন এই লেখা? কী এর উদ্দেশ্য? নিরুত্তর আমি। কোনো জুৎসুই জবাব খুঁজে পাইনি। তবে আমার তরুণী মন সবার প্রথমে যেদিকে বান ছুড়েছে তা নিতান্ত ভিত্তিহীন। আমার মন ঘোষণা করছে এই চিরকুট কোনো চিরকুট নয়, প্রেমপত্র। রুদ্ররোশন চৌধুরী ইনিয়ে বিনিয়ে আমায় বুঝিয়ে গেলেন উনি আমার প্রেমে পড়েছেন। পর মুহূর্তে সপাটে নিজের গালে চর বসালাম আমি। অতি আশ্চর্যে মানুষের মতিভ্রম হয়, আমারও হয়েছে তাই। যে লোক আজ সন্ধ্যা থেকে আমাকে ধমকালেন, রেগেমেগে আগুনের স্ফুলিঙ্গ ছুড়লেন বার্তার সহিত মিশিয়ে, সে লোক একদিনে কি করে প্রেমে পড়বে? ওনার সাথে কথাটা মিলছে না, চরিত্রের সঙ্গে যাচ্ছে না। না না, এরকম না। তাহলে? এই তাহলেতেই বারবার আটকে যাচ্ছি আমি। আর আমার ছটফটে বুক। জীবনে প্রথমবার ক্রাশ খেয়েছে ওনার ওপর। উনি তার মান রাখলেন না, বরং বাদামের খোসার মতো ফু দিয়ে উড়িয়ে দিলেন আমার ক্ষণিকের ভালো লাগা। ওনার কর্কশ কণ্ঠে হঠাৎ অনুভূতি হঠাৎ করেই নিভে গেল। আমার মতো একটা ছোট মেয়ের সঙ্গে একটু মিষ্টি করে কথা বললে কি হতো? যার যেত ওনার অহেতুক অযাচিত অপমান ঘিরে ধরলো আমায়। ঠোঁট উল্টে শুয়ে পড়লাম। আর ভাববো না ওনার কথা। চিরকুটের মানে যা ইচ্ছে তাই হোক, গোল্লায় যাকে সব, সাথে নিয়ে যাক ওই দ্যামাকে রুদ্ররোশন চৌধুরীটাকেও। সকাল থেকে খেয়াল করছি বাড়ির লোকেরা আমায় কেমন বক্র চোখে দেখছে। আমার মোটামুটি বুদ্ধি বিবেচনা বুঝিয়ে দিল তাদের দৃষ্টি অস্বাভাবিক। এই চাহনির অন্য কোনো মান রয়েছে, কিন্তু সবাই এভাবে কেন দেখছে? কি করেছি আমি? আচ্ছা, রুদ্র যখন আমার হাতে টিস্যু ধরিয়ে দিয়েছিল, কেউ কি দেখে ফেললো? আমি ভয়াত দৃষ্টিতে খাবারের প্লেট থেকে মুখ তুলে সামনে তাকালাম। টেবিলে বসা প্রত্যেককে দেখলাম একবার একবার করে। এখনও কেমন কেমন করে তাকাচ্ছে এরা। আমি ধৈর্য হারিয়ে জিজ্ঞেস করেই ফেললাম, কিছু হয়েছে? আমার প্রশ্নে আমও আকাশ থেকে পড়ার ভান করে বললেন,
কি হবে? বিড়বিড় করে বললাম, না কিছু না। আম্মু কিছু বললেন না, দুই একবার বাবার সঙ্গে চোখাচোখি করলেন, ইশারায় কিছু একটা নিয়ে আলাপ করলো। আমি আগামাথা উদ্ঘাটন করতে ব্যর্থ হই। আম্মু গলা খাকারি দিয়ে কেশে নিলেন একটু, তারপর সময় নিয়ে বললেন, আরিশার ভাসুরকে দেখেছিলেন না কাল? হুম। কেমন লাগলো? আমি মনে মনে বললাম, মা কাল ফল। মুখে বললাম, খারাপ না। হঠাৎ এই কথা? আম্মু উসখুস করে বললেন, ও বাড়ি থেকে ফোন এসেছিল রাতে, তোর আপুর শাশুড়ি ওনার বড় ছেলের বউ করে তোকে নিতে চাইছেন। ও আচ্ছা। কথাটা বেখেয়ালে যতটা নিরুদ্বেগভাবে বলছি, খেয়াল পড়তে হোঁচট খেয়েছি শতভাগ। আমার চোখ দুটো রীতিমতো বেরিয়ে এলো বাইরে। বিস্ময়ের কথা ভুলে গেলাম। হা করে চেয়ে রইলাম খানিকক্ষণ। চোখ পিটপিট করে শুধালাম, কি? আপু বলল, হ্যাঁ, ওনাদের নাকি তোকে ভালো লেগেছে খুব, তাই আন্টি চাইছেন রুদ্র ভাইয়ের বউ হিসেবে তোকে ঘরে তুলতে। বাবার কাছে সরাসরি প্রস্তাব রেখেছেন। আমি তো শুনে অবাক হয়েছিলাম, তবে ভীষণ খুশি হয়েছি, কারণ আমরা দু বোন একসঙ্গে থাকতে পারবো। আপুর ঠোঁটে প্রশস্ত হাসি দেখা গেলেও আমার হাসি গায়েব। তড়িৎ বেগে বাবার দিকে চেয়ে শুধালাম, তুমি কি মত দিয়েছো বাবা? বাবা এতক্ষণ নীরব ছিলেন। উত্তরে ধীর স্থির কণ্ঠে বললেন, না, তোমাকে না জিজ্ঞেস করে আমি মতামত দেই কী করে? ভেবেছিলাম সকালে তোমাকে জিজ্ঞেস করে তারপর ওনাদের হ্যাঁ বল। আমি মাঝপথে বলে ফেললাম, না বলে দাও। তিন জোড়া চোখ আমার দিকে আছড়ে পড়লো একসঙ্গে। সকলে বিস্মিত দৃষ্টি ফেললো ও যত্রতত্র প্রশ্ন করলেন, কেন? ছেলেটা খারাপ কিসে? ভালো দেখতে, কত বড় ব্যবসার মালিক। তাছাড়া আমার ওনাকে পছন্দ নয়। আশা করছি তোমরা আমাকে জোর করে বিয়ে দেবে না। এই একটা কথা বলে আমি উঠে দাঁড়াই। আমার মেজাজ এতটাই বিগড়েছে, খাবারটুকু শেষ করে নিই। পাশের চেয়ার থেকে ব্যাগ কাঁধে তুলে হনহনিয়ে বেরিয়ে পড়লাম। আজ ভার্সিটিতে আমার প্রথম ক্লাস। ভোর থেকে এ নিয়ে মন ফুরফুরে থাকলেও এই মাত্র উবে গেল সব। আমার রাজ্যে যত রাগ গিয়ে পড়ল ওই অহংকারী রুদ্র নামক লোকটার উপর। কাল যে মানুষটা আমাদের বাড়ি এসে আমাকে হুমপি দম্পি চোটপাট দেখিয়ে গেলেন, তাকে বিয়ে করব আমি? কদাপি সম্ভব। নিজের পায়ে কুড়োল মারা যায়, কিন্তু রুদ্র রোশন চৌধুরীকে বিয়ে করা যায় না। ওই ঘন্টা যা রূপ দেখেছি ওনার, তাতে আমি কেন? কোনো মেয়েই অমন রকচাটা পাবলিককে স্বামী হিসেবে মানবে না। মেয়েরা চায় রোমান্টিক লুতুপুতু একটা বর, সেখানে রুদ্র। ইস, ভাবতেই তো কেমন লাগছে। হোক সুন্দর, হোক আমার ব্যর্থ ক্রাশ, তাই বলে ড্যাং ড্যাং করে ওনাকে বিয়ে করতে যাব? এমন খ্যাপাটে পাগল আমি নই। আচ্ছা, হঠাৎ ওনার সঙ্গে আবার বিয়ের কথা কেন উঠলো? এটা কি শুধুই ওনার মায়ের ইচ্ছে নাকি? আমি হাঁটা থেকে থমকে দাঁড়ালাম। পরক্ষণে নিজেই নিজেকে বোঝালাম, না, সে যদি ওরকম মানুষের বউ হিসেবে তোকে মানাবে না। বিশ্রী লাগবে, ভীষণ বিশ্রী। এটা তোমার অনেক ছোট, একদম বরাবর 10 বছরের। রুদ্র ল্যাপটপ থেকে চোখ উঠালো। তো? রেহেনা কিছু বললেন না। আসলে কি বলবেন ভেবে পেলেন না। সেজুতির বাবা ফোন করে বিনয়ী কণ্ঠে চালালেন, সেজুতি প্রস্তাবখানা সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন। মেয়ের অমতের বিয়ে কি করে দেবেন? কথার পিঠে রেহেনা উত্তর দিতে পারেননি। ফোনের লাইন কেটে ঝিম মেরে ভাবছিলেন, ছেলেকে কি বলবো। মায়ের ভাবুক মুখভঙ্গি রুদ্রর ইগল চোখে ঠিক ধরা পড়ল। তীক্ষ্ণ দৃষ্টি বলে জিজ্ঞেস করলো, ফোন করেছিলে? রেহানা খানিক নড়েচড়ে উঠলেন, জিভ দিয়ে ঠোঁট চেটে বললেন, হ্যাঁ করেছিলাম। রুদ্র সজাগ হয়ে তাকায়, ল্যাপটপ বন্ধ করে মনোযোগ সমেত শুধায়, কি বললেন ওনারা? রেহানা মহাবিপদে পড়লেন যেন। স্বামীর মৃত্যুর পর ছেলে দুটোকে নিজ হাতে মানুষ করলেও দুটো তৈরি হয়েছে দুপ্রান্তের মতোই, অভ্র চঞ্চল চটপটে। রুদ্র ততটাই গম্ভীর চুপচাপ। সব থেকে বড় কথা, ছুরির ডগায় ছেলের মেজাজ। শেষ 2 বছর ধরে এ ছেলেকে বিয়ে কর বলে হেদিয়ে মরলেন, মুখে ফেনা তুলে ফেললেন, কিন্তু কোনো রকমে ভ্রুক্ষেপ দেখা গেল না। বরং একবার রেহেনা যেচে এক সুন্দরী মেয়েকে পছন্দ করলেন। পাত্রীপক্ষ বাড়িতে ডাকলেন। ভাবলেন ছেলে মেয়ে আলাপ হলে রুদ্র রাজি না হয়ে যাবে কোথাও। সব ঠিকঠাক ছিল। রুদ্র এলো, সবার সঙ্গে যৎসামান্য কথা বলল। যেইমাত্র অতিথিরা বিদায় নিলেন, অমনি হুলুস্তুর কাণ্ড বাঁধালো। মাকে কিচ্ছুটি না বললেও বসার ঘরের একটা জিনিসও আস্ত রাখলো না। ভাঙচুর থেকে ছাড় পেল না একটি অবলা আসবাবপত্র। আর সেই ছেলে আজ নিজে জানালো সে বিয়ে করবে। আকবাড়ি এক মেয়েকে পছন্দ করলো। এখন ওর মুখের উপর রেহেনা কি করে বলবে যে মেয়ে রাজি নয়, সে তাকে বিয়ে করবে না? রেহেনার দুঃখ হলো, মন ভারী লাগলো। মাকে অনেকক্ষণ চোখ দেখে রুদ্র খেয়ে হারালো মেজাজের। ভ্রু কুচকে বলল, হয়েছে কি বলবে? রেহেনা মুখ কালো করে তাকালেন, থেমে থেমে বললেন, বিয়ে হবে না। রুদ্রর ভ্রু বেঁকে গেল আরও। কেন? সে যদি মানা করে দিয়েছে। রুদ্রর কপাল শিথিল হয়, ভ্রু ফিরে আসে আগের জায়গায়, চল ফুটে উঠল, শক্ত গাল হয়ে ওঠে অভঙ্গুর।
রেহানা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দুপায়ে এগিয়ে এলেন, ছেলেকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমার ওর থেকে সুন্দর মেয়ের সঙ্গে বিয়ে হবে বাবা, ছাড়ো ওসব। রুদ্র জবাব দিল না, টু শব্দটি অবধি করল না, চুপ করে বসে রইল। রেহানা হতাশ হয়ে ঘর ত্যাগ করলেন। রুদ্র তখনও বসে কটমট করছে চোয়াল, পিষে এসেছে তাঁত। রুদ্র রোশন চৌধুরীকে রিজেক্ট করার দুঃসাহস দেখালো সে যদি। বিয়ে করলে তো আপনাকেই করব, পারলে ঠেকান। মধ্য দুপুর, সবে ক্লাস শেষ করে ভার্সিটি থেকে বেরিয়েছি, আশেপাশে একটা রিক্সাও নেই। এদিকে সূর্যের কড়া আলো মাথায় পড়ছে, গরমে ঘেমে একাকার অবস্থা। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অতিষ্ঠ হয়ে হাঁটা ধরলাম। সামনে থেকে রিক্সা বা কিছু একটা পেলে উঠে পড়ব। হঠাৎই একটি কালো মতো লোক এসে আমার সামনে দাঁড়ালেন। থমকে দাঁড়াই আমি। লোকটার চোখে কালো চশমা, পরনে খয়েরি শার্ট। লোকটি হাতের কাগজ এগিয়ে দিয়ে বিনয় কণ্ঠে বললেন, এই ঠিকানাটি একটু বলতে পারবেন ম্যাম? আমি ওনার বাড়িয়ে দেওয়া কাগজের চোখ বললাম, হিজিবিজি লেখা ভালো করে বুঝতে হাতে নিলাম। ভ্রুকুচকে মনোযোগ দিতেই টের পেলাম পাশে সাই করে একটি গাড়ি এসে দাঁড়িয়েছে। কেবল মাথা ঘামাবার মতো ব্যাপার ছিল না বলে তাকাইনি। গাড়ির দরজা খুলে গেল সেকেন্ডে। আমি কোনো কিছু ভালো করে বোধগম্য করার পূর্বেই গাড়ির ভেতর থেকে কেউ একজন হাত খপ করে ধরল। আমি ভোরকে ভয় পেয়ে তাকানোর মাত্রই আগন্তুক ব্যক্তি রীতিমতো টেনে ভেতরে ঢুকিয়ে নিল আমাকে। প্রচণ্ড আটকে আমার কলিজা ছলকে উঠল, হৃৎপিণ্ড বিকল হয়ে বিট থামালো, শ্বাস বন্ধ হয়ে মরে যাচ্ছে মনে হলো। আগত পরিস্থিতি আন্দাজ করার আগে দুনিয়া অন্ধকার করে আঁখি পল্লব বুঝে ফেললাম। জ্ঞান হারাতে হারাতে টের পেলাম একটি ভারী কণ্ঠ কাউকে বলছে, স্যার ম্যাডাম অজ্ঞান হয়ে পড়েছেন। মুখে পানির ঝাপটায় চোখ মেলে তাকাই আমি। এইটুকুতেই নিজেকে কেমন দুর্বল আর আধমরা মনে হচ্ছিল। ঝাপসা ঝাপসা দৃষ্টি মেলে চাইতেই মুখের সামনে দৃশ্যমান হলো কতগুলো পুরুষালী অবয়ব। শতচকিত হয়ে পূর্ণ দৃষ্টিতে দেখলাম। মুহূর্তে পেছনের সব ঘটনা মাথাচাড়া দিল। হঠাৎ এক লোকে এসে আমাকে ঠিকানা জিজ্ঞেস করা, কেউ একজন গাড়ির মধ্যে আমাকে টেনে নেওয়া, সবটা মনে পড়তে তীব্র ভয় জ্বরে কাঁপাকাঁপি শুরু করলো। আমাকে কি কিডন্যাপ করা হয়েছে? কিন্তু আমার বাবার তো এত টাকা পয়সা নেই। না, আমি ধনীর দুলালি। তবে কেন? এই কেনর উত্তর জানতে আমি উপস্থিত সবাইকে ভালো করে একবার দেখলাম। কমসে কম 7-8 জন মোটা তাজা লোক দেখে আত্মা শুকিয়ে গেল। এরা কি চায়? কেন ধরে এনেছে আমায়? আমার অর্ধাধিক ঘামার্ত চেহারা বারবার ঢোক গেলা দেখে একজন প্রশ্ন করলেন, পানি খাবেন ম্যাডাম? আমি বিস্ময়ে টুপটাপ পাতা ফেললাম চোখের। এত সুন্দর করে প্রশ্ন কোনো কিডন্যাপার করে? মনে হয় ওরা কিডনি পাচারকারী, তাই জন্য আমাকে পানি টানি খেয়ে সুস্থ রাখতে চাইছে। এই আকাশ কুসুম ভাবনাতেই আমার পিপাসার দ্বিগুণ বেড়ে যায়। জোরে জোরে মাথা নেড়ে হ্যাঁ বোঝাতে লোকটা অন্য আরেক লোককে ইশারা করলেন। সে তৎপর ছুটে গেল। মিনিটের মাথায় হাতে করে নিয়ে এলো এক বোতল সাদা মিনারেল ওয়াটার। রীতিমতো বোতলে চিবি খুলে হাতে দিল আমার। আস্তে বোতল ধরে চুমুক বসালাম, ঢকঢক করে খেয়ে নিলাম প্রায় অর্ধেকটা। লম্বা শ্বাস ফেলে চোখে মুখে ফের ওনাদের দিকে চোখ দিলাম। একটু ধাতস্থ হয়ে ভীত কণ্ঠে শুধালাম, আমাকে এখানে কেন এনেছেন? অন্য এক লোক উত্তর দিল, দরকার ছিল ম্যাডাম। আপনার শরীর এখন কেমন লাগছে? দুর্বল লাগছে না তো? আমার ভারী মেজাজ খারাপ হলো এই লোকের উথলানো দরদ দেখে। মানে তোরা হার্ট অ্যাটাক করার মতো করে অপহরণ করে এনে এখন জিজ্ঞেস করছিস কেমন লাগছে? যা ঝটকা খেয়েছে তাতে তো আমি মরে যেতে পারতাম। আমি তিরিক্ষ মেজাজে ভয় ডর ক্ষণিকের জন্য ভুলে যাই। সরাসরি প্রশ্ন করলাম, কি চাই আপনাদের? কত টাকা চাইবেন আমার বাবার কাছে? এই মুহূর্তে আমি চেয়ারে বসে, বাকি লোকগুলো আমার চারপাশ ঘিরে। প্রশ্নটা এগিয়ে অন্যের মুখে চাওয়াচাই করলেন। তন্মধ্যে একজন বললেন, টাকার জন্য তো আপনাকে আনা হয়নি ম্যাডাম। আমি ভুরু কুচকে ফেললাম, টাকার জন্য আনা না হলে কি আমার চেহারা দেখতে এনেছেন? ততক্ষণাৎ একটু আগের কিডনি পাচারের কথাটাই ফের মাথাচাড়া দিল। ইয়াল্লাহ, এসব মানে সত্যি আমার কিডনি নিয়ে নেবে? ভয়ে আমার হাঁটু থরথর করে কাঁপি শুরু করলো। কাঁপা কণ্ঠে বললাম, তাহলে কেন এনেছেন? স্যারের অর্ডার ম্যাডাম। আমার সবে শিথিল হওয়া কপাল পুনরায় বেঁকে বসে। কোন স্যার? অন্য একজন লোক বিনয়ী অথচ মোটা কণ্ঠে বললেন, ম্যাডাম আপনি একটু চুপ করে বসুন, স্যার এক্ষুনি এসে পড়বেন। আরে, কথাটুকু সম্পূর্ণ না করে নিজেই থেমে যাই। ডুব দিলাম গভীর ভাবনায়। এদের কোন স্যার আমাকে তুলে আনতে বলেছে সেই কৌতূহলে সব ভুলে চুপচাপ বসে রইলাম। চোখ বোলালাম চারপাশে। দুটো সোফা, একটা চেয়ার আর দুটো ফুলদানি, একটা ড্রেসিং রুম, এছাড়া ঘরের কিছু নেই। দেয়ালগুলো পুরনো, জায়গায় থেকে রং খসে পড়েছে। আমি ঠিক কোথায় কিছুতেই বুঝতে পারলাম না। তখনই বাইরে থেকে একটি রাশভারী কণ্ঠ ভেসে এলো, মেহবুব স্যার এসেছেন?
মেহবুব নামজার তিনি দৌড়ে গেলেন দরজার কাছে, চিটকিনি টানলেন দ্রুত হাতে। আমি মেহবুব লোকটার পেটের ফাঁক দিয়ে উকিঝুঁকি দেওয়ার চেষ্টা করছিলাম। কণ্ঠস্বর কেমন শোনা শোনা লেগেছে। তাছাড়া স্যারটাকে যে আমার মতো এমন অসহায় অবলা মেয়েকে অপহরণ করালো। কী আছে আমার কাছে? আমার হাত হাতলে 10 টাকার নোট ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না। ঠিক সেই সময় দৃশ্যমান হলো নাম না জানা স্যারের চাঁদ বদন। আমি বেখেয়ালে তাকিয়ে চোখ নামালেও সজাগ হলাম নিমিষে। চট করে মাথা তুলে ফের তাকালাম। চোখের সামনে পরিচিত সেই মুখখানি দেখতেই সমগ্র শরীর হিম হয়ে এলো। রুদ্ররোশন চৌধুরী, তাহলে তিনি আমাকে কিডন্যাপ করিয়েছেন? ভাবতেই আমার মাথা ঘুরতে শুরু করলো। উনি দরজা ছেড়ে এসে ভেতরে ঢুকলেন, হাতে শপিং ব্যাগ। কিছু বলতে হলো না, ঘরের লোকগুলো সবাই একে একে আলগোছে বেরিয়ে গেল। রুদ্র দরজা লাগালেন, ওপর নিচ দুটো ছিটকিনি লাগালেন, এগিয়ে এলেন আমার দিকে। ওনার প্রত্যেকটা শব্দযুক্ত কদম অন্তরাত্মা কাঁপিয়ে তুলেছিল আমার। সকালবেলা ওনাকে রিজেক্ট করার ফল যে এইসব কিছু বুঝতে খুব বেশি দেরি হলো না। এখন কি উনি প্রতিশোধ তুলবেন? উনি আর একটু কাছাকাছি আসতে আমি তরাক করে উঠে দাঁড়ালাম, লাফিয়ে গেলাম রুমের এক কোণে, আঙুল তুলে শাসিয়ে বললাম, খবরদার আমার কাছে আসবেন না। পরপর ঘটনাগুলো ভ্যাবাচেকা খেলেন উনি, হতবুদ্ধি হয়ে চেয়ে রইলেন স্বল্প সময়ে। এরপর ঠোঁট একপাশে বেঁকে গেল ওনার, মাথা নেড়ে সূক্ষ্ম হাসলেন। স্পষ্ট বুঝলাম আমার শাসনটাকে তাচ্ছিল্য করলেন উনি। খুব রাগ চেপে ধরলো আমাকে। উনি আরেক পা বাড়াতেই খিটমিট করে বললেন, এগোবেন না বলে দিচ্ছি, খুব খারাপ হবে। উনি ভ্রু নাচালেন। তাই? ওনার তাই বলার ধরনে আমার সবটুকু সাহস আত্মবিশ্বাস নেতিয়ে গেল। উঁচু করা আঙুল ভেঙে এলো, ভয় লাগলো। উনি আমার ক্ষতি করবেন না তো? কঠিন চেহারা নিমিষে নরম হলো আমার। অনুরোধ করে বললাম, আমাকে যেতে দিন না প্লিজ, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাই না? উনি হাতের শপিং ব্যাগগুলো সোফার ওপর রাখতে রাখতে বললেন, কে বলল করেননি? আপনি আমার যা করেছেন তা আর কেউ করেনি। কি করেছি আমি? উনি ঘাড় কাত করে তাকালেন একবার, পরক্ষণে চোখ ফিরিয়ে বললেন, এগুলো পরে তৈরি হন, ওদিকে ওয়াশরুমে যান। ওনার শান্ত সুন্দর কণ্ঠস্বর শুনে একটু অস্বস্তি হলো। উদ্দেশ্য খারাপ হলে এতক্ষণ অপেক্ষা করতো না নিশ্চয়ই, এসে ঝাঁপিয়ে পড়তো। নাকি বলির পাঠার মতো আমাকে সাজিয়ে গুছিয়ে তারপর তৈরি হতে বললেন কেন? না হলে? আমি উৎকণ্ঠিত হয়ে শুধালাম, কি আছে এতে? নিজে দেখে নিন। আমি জিভ দিয়ে ঠোঁট ভেজালাম, দাঁড়িয়ে রইলাম তবুও। উনি না সরলে যাব কেন? আশ্চর্যভাবে আমার মৌনতা বুঝে নিলেন উনি, সরে দাঁড়ালেন। আমি চটজলটি গিয়েই ব্যাগ হাতালাম। বড়সড় ধাক্কা খেলাম মুহূর্তে। ভেতরে বিয়ের বেনারসি ওড়না, গয়না আর সাদা টুকিটাকি জিনিসপত্র দেখে মাথায় আমার আকাশ ভেঙে পড়ার অবস্থা হলো। দু চোখ ভর্তি প্রশ্ন নিয়ে ওনার দিকে তাকালাম। উনি আমার দিকে চেয়ে আছেন। আমার কণ্ঠরোধ হয়ে আসছিল কেন যেন। খুব বেগ পুহিয়ে জিজ্ঞেস করলাম, এগুলো দিয়ে কি হবে? উনি টান টান হয়ে দাঁড়িয়ে বললেন, বেনারসি দিয়ে কি করে? কি করে সেটা আমিও জানি, কিন্তু আমি বুঝতে পারছি না এসব আমি পড়তে যাব কেন? কেন আমাকে পড়তে বলা হচ্ছে? আমার কণ্ঠের তেজ। উনি ভনিতা ছাড়ে বলে দিলেন, আজ আপনার বিয়ে, আপনি বিয়ের কোণে, তাই বেনারসি পরবেন, সিম্পল। উনি যেভাবে সিম্পল বললেন আমার কাছে কথাটা ততটাই দুর্বোধ্য ঠেকলো। নাকমুখ কুচকে বললাম, আমার বিয়ে মানে? উনি খানিক বিরক্ত হলেন, ফোঁস করে শ্বাস ফেললেন, ঘোষণা করলেন, এটা কাজী অফিস। আজ এই মুহূর্তে আপনার সঙ্গে বিয়ে হচ্ছে আমার। এত কথা না বলে তৈরি হয়ে আসুন। আমার কান দুটো ঝা ঝা করে উঠল, চোখের সামনে পুরো পৃথিবী দোদুল্যমান। আর্তনাদ করে বললাম, কি কি বলছেন এসব? আমি আপনাকে বিয়ে করব না। এতক্ষণ শান্ত থাকা মানুষটা নিমেষে হারিয়ে গেলেন। তপ্ত জ্বলন্ত চোখে চাইলেন আমার দিকে। খুব ঠান্ডা অথচ কড়া গলায় বলেন, এই শব্দগুলো আপনি আর উচ্চারণ করবেন না সেজুতি। বিয়ে আপনার আমাকেই করতে হবে। আমি নিভে যাইনি, উল্টে তেতে বললাম, মগের মূল্যক নাকি? আপনি যা বলবেন তাই হবে? এটা আমার লাইফ, আমি বুঝবো। আপনি ঠিক করার কে? আমি আপনাকে বিয়ে করব না, করব না, করব না। সঙ্গে সঙ্গে উনি কোনো চেপে ধরলেন আমার, হ্যাচকা টান মেরে নিয়ে গেলেন ওনার কাছে। দন্তপিষে বললেন, আমাকে রাগাবেন না সেজুতি। জোর করে তুলে এনেছি বলে জোর করে আপনাকে দিয়ে কাগজে সই করাতে ভালো লাগবে না আমার। ভালোই ভালোই